আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেটস হেলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি বিখ্যাত ড্রামা এ ডলস হাউস নিয়ে ডিসকাস করব। এ ডলস হাউস এটি একটি বিখ্যাত নরওয়েজিয়ান প্লে। এই প্লেটি রচনা করেছিলেন বিখ্যাত প্লেরাইট হেনরিক ইবসেন। হেনরিক ইবসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন 20 মার্চ 1828 সালে নরওয়েতে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 23 মে 1906 সালে নরওয়েতেই, অর্থাৎ তিনি 78 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। হেনরিক ইবসেন তিনি ছিলেন মূলত একজন নরওয়েজিয়ান প্লেরাইট এবং একজন থিয়েটার ডিরেক্টর। ভিক্টোরিয়ান এইজে তাকে থিয়েটারের একজন ফাউন্ডার অফ মডার্নিজম হিসাবে মূল্যায়ন করা হয়। ইংরেজি সাহিত্যে তার বেশ কৃতিত্বের কারণে তাকে দ্য ফাদার অফ রিয়ালিজমও বলা হয়। এ ডলস হাউস তার এই বিখ্যাত ড্রামাটি 2006 সালে সারা বিশ্বে সবচাইতে বেশি পারফর্ম করা হয়েছিল। যাই হোক, এ ডলস হাউস এটি হচ্ছে একটি রিয়েলিস্টিক ড্রামা। রিয়েলিস্টিক ড্রামা বলতে ওই সকল ড্রামাগুলোকে বোঝানো হয় যেই ড্রামাগুলোর অ্যাকশন বা ঘটনাবলিতে মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাবলিকে সচিত্রভাবে তুলে ধরা হয় এবং এই সকল ড্রামাগুলোতে যে অ্যাক্টরসরা থাকেন তারা স্টেজ পারফর্মেন্স চাইতে তৎকালীন সমাজে বিদ্যমান যে ঘটনাবলিগুলো রয়েছে সেগুলোকে বেশি মূল্যায়ন দিয়ে থাকেন। আর এই ড্রামাটি হচ্ছে একটি রিয়েলিস্টিক ড্রামা, কারণ এই ড্রামাটির মাধ্যমে হেনরিক ইবসেন তৎকালীন সমাজে প্রচলিত কিছু ঘটনাবলিকে সচিত্রভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তো গাইস, এখন আমরা এই ড্রামাটির একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব। ড্রামাটি রচনা করার পেছনে একটি সঠিক গল্প রয়েছে, আর সেটি হলো ড্রামাটিক হেনরিক ইবসনের একজন বন্ধু ছিলেন যার নাম হচ্ছে লরা খিলার। লরা খিলার সে নিজেও একজন উডবি পোয়েট ছিলেন। একদা লরা খিলারের হাজব্যান্ড ভিক্টর অসুস্থ হয়ে যান এবং লরা খিলার তার হাজব্যান্ডকে না জানিয়ে অধিক পরিমাণে টাকা লোন নিয়ে সেই টাকা দিয়ে সে তার হাজব্যান্ডকে চিকিৎসা করানোর জন্যে নরওয়ে থেকে ইতালিতে নিয়ে যায়। পরবর্তীতে তার হাজব্যান্ড ভিক্টর সুস্থ হয় এবং সুস্থ হওয়ার পর সে জানতে পারে যে তার ওয়াইফ লরা খিলার তাকে মিথ্যা বলেছিল। তার ওয়াইফ তাকে বলেছিল যে চিকিৎসার জন্য যে টাকাটি এনেছিল এই টাকাটি লরা সে তার বাবার কাছ থেকে এনেছে, কিন্তু ব্যাপারটি মিথ্যা ছিল। লরা তার বাবার কাছ থেকে আনেনি, সে মূলত ব্যাংক থেকে এই লোনটি নিয়েছিল তার হাজব্যান্ড ভিক্টরকে না জানিয়ে। ব্যাপারটি যখন ভিক্টর জানতে পারে তখন সে তার ওয়াইফ লরা খিলারকে অনেক বেশি বকাবাদ্য করে, ভর্ৎসনা করে। পরবর্তীতে লরা খিলার খুব বেশি কষ্ট পায়, কারণ সে মূলত তার হাজব্যান্ডকে ভালোবেসেই এ টাকাটি লোন নিয়েছিল, উপকার করেছিল, কিন্তু পরবর্তীতে এই উপকারের প্রতিদান হিসেবে তার হাজব্যান্ড তাকে বকাবাদ্য করেছে, নির্যাতন করেছে এবং ভর্ৎসনা করেছে। এই ঘটনাটি থেকে উদ্বুদ্ধ হয়েই মূলত হেনরিক ইবসেন এই ড্রামাটি রচনা করেছেন। ড্রামাটির ঘটনাবলিতে আমরা দেখতে পাবো যে ড্রামাটির প্রোটাগনিস্ট নোরা হেলমার তার হাজব্যান্ড থরবেল্ট হেলমার অসুস্থ হয়ে যাওয়ার পর তার হাজব্যান্ডকে সে না জানিয়ে ব্যাংক থেকে টাকা লোন করেছিল তার হাজব্যান্ডকে চিকিৎসা করানোর জন্য, এবং সেই টাকা দিয়ে সে তার হাজব্যান্ডকে নরওয়ে থেকে ইতালিতে নিয়ে গিয়েছিল। সে তার হাজব্যান্ডকে বলেছিল যে এই টাকাটি সে তার বাবার কাছ থেকে এনেছে, বরং সে তার বাবার কাছ থেকে আনেনি, সে ব্যাংক থেকে লোন নিয়েছে। পরবর্তীতে যখন তার হাজব্যান্ড সুস্থ হয়ে যাওয়ার পর জানতে পারে যে এই টাকাটি নোরা তার পিতার কাছ থেকে আনেনি, বরং সে ব্যাংক থেকে লোন নিয়েছিল। এটি জানার পর অনুরূপভাবে সে নিজেও তার ওয়াইফ নোরা হেলমারকে বকাবাদ্য শুরু করে, নির্যাতন করে এবং ভর্ৎসনা শুরু করে। মূলত এই ঘটনাটির মাধ্যমে হেনরিক ইবসেন তৎকালীন সোসাইটিতেও যে যৌতুক প্রথার মতো কিছু প্রথা বিদ্যমান ছিল সে ব্যাপারটিকে এই ড্রামাটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। হেনরিক ইবসেন ড্রামাটি সর্বপ্রথম লিখেছিলেন 1879 সালে, যখন তিনি ইতালিতে ছিলেন, এবং সেই সালে ড্রামাটি পাবলিশ করা হয়েছে। ড্রামাটি সর্বপ্রথম থিয়েটার পারফর্ম করা হয় 1879 সালের 21 ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগেনের একটি থিয়েটারে, যে থিয়েটারের নাম হলো রয়্যাল থিয়েটার ইন কোপেনহেগেন। পুরো ড্রামা জুড়ে টোটাল 3টি অ্যাক্ট রয়েছে এবং সর্বপ্রথম যে ভাষায় ড্রামাটি রচনা করা হয়েছিল তখন এই ড্রামাটিতে টোটাল 80টি পেজ ছিল, যদিও বর্তমানে ইংরেজিতে বর্ণনা করার পর ড্রামাটিতে আরও অনেকগুলো পেজ রয়েছে। ড্রামাটি সর্বপ্রথম নরওয়েজিয়ান এবং ড্যানিশ ভাষায় রচিত হয়েছিল। এই ড্রামাটিতে টাইম সেটিং হলো 1870 সাল, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগ, অর্থাৎ 1870 সালের ঘটনাগুলো 9 বছর পর 1879 সালে এসে তিনি রচনা করেছিলেন। আর এই ড্রামাটির প্লেস সেটিং হলো নরওয়ে এর একটি আননেমড সিটি, যেখানে হেলমার ফ্যামিলি বসবাস করে। অর্থাৎ বর্তমান বিশ্বে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নরওয়ে, সেই নরওয়ে দেশের একটি আননেমড সিটি, যেই সিটিতে হেলমার ফ্যামিলি বসবাস করে। তারা যে ফ্ল্যাটে বসবাস করত সেই ফ্ল্যাটটি হচ্ছে মূলত এই ড্রামাটির প্লেস সেটিং। আশা করি বুঝতে পেরেছেন।
তো গাইস, এখন আমরা এই ড্রামাটির পারপাস সম্পর্কে ডিসকাস করব। কোন পারপাসে বা কোন উদ্দেশ্যে হেনরিক ইবসেন এই ড্রামাটি রচনা করেছেন। এই ড্রামাটি রচনা করার পেছনে তার বিশেষ কয়েকটি উদ্দেশ্য ছিল। প্রথমত সেটি হলো এই ড্রামাটি রচনা করার মাধ্যমে তিনি তৎকালীন কন্টেম্পোরারি সোসাইটিতে নারীদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হতো সেই ব্যাপারগুলোকে সচিত্রভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। ড্রামাটিতে তিনি এটাও সুস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে একজন নারী একজন ডটার হিসেবে, একজন মাদার হিসেবে এবং একজন ওয়াইফ হিসেবে তার জীবনে কি কি স্যাক্রিফিসিয়াল রোল রয়েছে সেই ব্যাপারগুলোকে তিনি এই ড্রামাটিতে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। সর্বশেষ তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে একজন নারী চাইলে পুরুষদের মতোই স্বাধীনভাবে চলতে পারে। পুরুষ শাসিত সমাজে একজন নারী পুরুষদের মাধ্যমে ডমিনেটেড যেন না হয়ে সে নিজেও পুরুষদের মতো স্বাধীনভাবে চলাচল করতে পারে, সেই ব্যাপারটিকে তিনি এই ড্রামাটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ আমরা ড্রামাটিতে দেখেছি যে নোরা হেলমার সে বিয়ের পূর্বে তার পিতার মাধ্যমে ডমিনেটেড হয়েছে, কখনো নিজে স্বাধীনভাবে কিছু করতে পারেনি। বিয়ের পরে সে তার হাজব্যান্ডের মাধ্যমে ডমিনেটেড হয়েছে, কখনো সে নিজের স্বাধীনভাবে চলতে পারেনি। মূলত একজন নারী কারো মাধ্যমে ডমিনেটেড না হয়ে সে যেন নিজের স্বাধীনভাবে সে চলতে পারে, সেই ব্যাপারটিকে তিনি এই ড্রামাটিতে বোঝাতে চেষ্টা করেছিলেন প্রথমত। দ্বিতীয়ত, এই ড্রামাটি রচনা করার মাধ্যমে তিনি তৎকালীন নরওয়েতে প্রচলিত কিছু ভুল ভ্রান্তির ক্রিটিসাইজ করেছেন। যেমন তৎকালীন নরওয়েতে ভিক্টোরিয়ান সোসাইটিতে মানুষগুলো কাজের সন্ধান করে কাজ পেত না। তারা যেখানে বসবাস করতো তাদের হাই কস্ট অফ লিভিং, তারা অনেক বেশি খরচ দিয়ে তাদেরকে বসবাস করতে হতো, কিন্তু সেরকম আয় তাদের ছিল না। অন্যদিকে যেই কনভেনশনাল রুল রয়েছে, প্রথাগত যে রুলগুলো রয়েছে পুরুষ শাসিত সমাজে, সেই ব্যাপারগুলোকে তিনি এই ড্রামাটিতে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছেন। অ্যান্ড লাস্ট অফ অল উই ক্যান সে হি ট্রাইজ টু রিভোল্ট অ্যাগেনস্ট দ্য কনভেনশন অফ মেল ডোমিনেটেড সোসাইটি। তৎকালীন ভিক্টোরিয়ান যুগে নরওয়েতে যেই পুরুষ শাসিত সমাজে যেই প্রথাগত রুলসগুলো ছিল, সেই প্রথাগত রুলসগুলোর বিরুদ্ধে তিনি রিভোল্ট করতে চেয়েছিলেন, বিদ্রোহ করতে চেয়েছিলেন এই ড্রামাটি রচনা করার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা ড্রামাটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে ডিসকাস করব। ড্রামাটিতে বেশি ক্যারেক্টার নেই, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে। প্রথমত তিনি হলেন নোরা হেলমার। নোরা হেলমার সে হচ্ছে মূলত প্রোটাগনিস্ট অব দ্য ড্রামা। এই ড্রামাটির প্রোটাগনিস্ট তিনি। ড্রামাটির ঘটনা প্রবাহে আমরা দেখতে পাবো যে এই নোরা হেলমার জীবনের প্রতিটি স্টেজে সে পুরুষদের মাধ্যমে ডমিনেটেড হচ্ছিল। সে নিজের মতো করে স্বাধীনভাবে চলাচল করতে পারছিল না। বিয়ের পূর্বে সে তার পিতার মাধ্যমে ডমিনেটেড হচ্ছিল, নিজে স্বাধীনভাবে চলাচল করতে পারেনি, এবং বিয়ের পরবর্তীতে সে তার হাজব্যান্ডের মাধ্যমে ডমিনেটেড হচ্ছিল, নিজে স্বাধীনভাবে চলাচল করতে পারছিল না। এবং সে সবসময় চাইতো যে একজন পুরুষের মতো সে স্বাধীনভাবে চলাচল করবে। ড্রামাটিতে আমরা দেখেছি তার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ার পর সে তার হাজব্যান্ডকে না জানিয়ে ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিল তার হাজব্যান্ডকে চিকিৎসা করানোর জন্যে। কিন্তু তার হাজব্যান্ড যখন সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর সে যখন জানতে পারে যে তার ওয়াইফ তাকে না জানিয়ে তার চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছে, এটা জানার পরেও সে তার স্ত্রীকে অনেক বেশি বকাবাদ্য করে, তিরস্কার করে। অর্থাৎ পুরুষ শাসিত একটি সমাজে সে তার হাজব্যান্ডের উপকার করার পরেও সে তিরস্কারের শিকার হয়েছে। এবং ড্রামাটির সর্বশেষ আমরা দেখতে পেরেছি যে এই নোরা হেলমার যখন দেখতে পাচ্ছে যে সে তার হাজব্যান্ডের ডমিনেশনের কারণে সে একজন পুরুষের মতো নিজে ইন্ডিপেন্ডেন্টলি বসবাস করতে পারছিল না, তখন সে একটা পর্যায়ে তার হাজব্যান্ডকে ছেড়ে ওই বাড়ি ত্যাগ করে চলে যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই নোরা হেলমার চরিত্রটির মাধ্যমে হেনরিক ইবসেন তৎকালীন ভিক্টোরিয়ান সোসাইটিতে, নরওয়েতে মেল ডমিনেটেড সোসাইটিতে একজন নারীকে কিভাবে মূল্যায়ন করা হতো সেই ব্যাপারগুলো এই ড্রামাটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। ড্রামাটির দ্বিতীয় ক্যারেক্টার হলো থরবেল্ড হেলমার। থরবেল্ড হেলমার তিনি হচ্ছেন মূলত নোরা হেলমারের হাজব্যান্ড। তার সাথে নোরার বিয়ে হয়েছিল, 8 বছর হয়েছে এবং তাদের 3টি সন্তানও রয়েছে। প্রফেশনালি তিনি হচ্ছেন একজন ব্যাংকার। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর তার স্ত্রী নোরা হেলমার ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিল, কিন্তু তাকে জানিয়েছে যে নোরা সেই টাকাগুলো তার বাবার কাছ থেকে এনেছে। এই মিথ্যা বলার কারণে থরবেল্ড হেলমার যখন সুস্থ হয়েছিল তখন এই ঘটনাটি জেনে সে তার স্ত্রীকে অনেক বেশি তিরস্কার করেছে। এবং ড্রামাটিতে আমরা দেখেছি সে বিভিন্নভাবে তার স্ত্রীকে নির্যাতন করত, ডমিনেট করতে চাইতো। সে তার স্ত্রীকে নিজের মতো করে স্বাধীনভাবে চলতে দিত না। সে তার স্ত্রীকে অলরেডি ডল বলে ডাকতো, পুতুল বলে ডাকতো। অর্থাৎ সে চায় যে তার স্ত্রীকে সে একজন পুতুলের মতো যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। এবং এই থরবেল্ড হেলমারের মাধ্যমে ড্রামাটিস্ট তৎকালীন মেল ডমিনেটেড সোসাইটিতে পুরুষদের কী কী আচরণ ছিল সেই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে ডক্টর র্যাঙ্ক। ডক্টর র্যাঙ্ক তিনি হচ্ছেন মূলত থরবেল্ড ফ্যামিলিদের একজন ফ্রেন্ড, অর্থাৎ সে একজন ফ্যামিলি ফ্রেন্ড
এবং সে প্রফেশনালি একজন ফিজিশিয়ান। তার একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে সে অনেক বেশি মদ্যপান করত এবং একটা সময়ে সে টিউবারকুলোসিসে আক্রান্ত হয়েছিল। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে ক্রিস্টাইন লিন্ডে। ক্রিস্টাইন লিন্ডে সে হচ্ছে মূলত নোরা হেলমারের স্কুলমেট এবং স্কুল ফ্রেন্ড ছিলেন। এই ক্রিস্টাইন লিন্ডের বিয়ে হয়েছে এবং বিয়ের পর সে বিধবা হয়ে গিয়েছে, বর্তমানে সে বিধবা। এবং এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে নিলস ক্রগস্ট্যাড। নিলস ক্রগস্ট্যাড সে হচ্ছে মূলত এই ড্রামাটির ভিলেন। এই ড্রামাটিতে আমরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চালাকি করতে দেখব। এই নিলস ক্রগস্ট্যাড মূলত টরভেল্ড হেলমারের ব্যাংকে জব করত এবং এই নিলস ক্রগস্ট্যাডকে দুর্নীতির কারণে ব্যাংক থেকে চাকরি ছাড়তে হয়েছিল, অর্থাৎ তাকে বরখাস্ত করা হয়েছে। আরেকটি বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা ড্রামাটিতে দেখতে পাবো যে নোরা হেলমার যে ব্যাংক থেকে লোন নিয়েছিল সে মূলত এই নিলস ক্রগস্ট্যাডের মাধ্যমেই লোনটি নিয়েছিল। এর পরের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্সগুলো হলো থ্রি চিলড্রেন হচ্ছে মূলত নোরা হেলমার এবং তার হাজব্যান্ড টরভেল্ড হেলমারের 3 সন্তান। তাদের নাম হচ্ছে বব, অ্যামি এবং আইভার। এর পরবর্তী মাইনর ক্যারেক্টার হচ্ছে অ্যানিম্যারি সে হচ্ছে মূলত ফ্যামিলি নার্স, অর্থাৎ টরভেল্ড ফ্যামিলিদের যে ফ্যামিলি নার্স রয়েছে তার নাম হচ্ছে অ্যানিম্যারি। এবং এর পরবর্তী সর্বশেষ ক্যারেক্টার হচ্ছে হ্যালেন সে হচ্ছে মূলত হাউসমেইড, অর্থাৎ নোরা হেলমার এবং টরভেল্ড হেলমারদের বাড়িতে হাউসমেইডের কাজ করত এই হ্যালেন। বিশেষ করে সে মূলত তাদের যে 3 সন্তান ছিল তাদের দেখাশোনা করত। তো এই সবগুলো হচ্ছে মূলত এই ড্রামাটির ক্যারেক্টার্স। আশা করি বুঝতে পেরেছেন। তো গাইস, এখন আমরা ড্রামাটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। ড্রামাটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে থিমসগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। ড্রামাটি কেন গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই জানেন যে 2006 সালে এই ড্রামাটি সারা বিশ্বে সবচাইতে বেশি প্লে করা হয়েছিল থিয়েটারগুলোতে, এবং এই ড্রামাটি হচ্ছে হেনরিক ইবসেনের একটি বেস্ট ওয়ার্ক, যার প্রথম থিম হলো জেন্ডার ইনইকুয়ালিটি ইন ভিক্টোরিয়ান ইউরোপ। ভিক্টোরিয়ান এইজে শুধুমাত্র নরওয়েতে নয়, পুরো ইউরোপ জুড়েই এক ধরনের সমস্যা বিদ্যমান ছিল, সেটি হলো জেন্ডার ইনইকুয়ালিটি বা জেন্ডার ডিসক্রিমিনেশন। তৎকালীন ইউরোপ ছিল মূলত মেল ডমিনেটেড সোসাইটি, যেখানে পুরুষরা নারীদেরকে অনেক বেশি নির্যাতন করত। তারা নারীদেরকে পুতুলের মতো ব্যবহার করত, সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখত। নারীরা চাইলে নিজের মতো করে স্বাধীনভাবে চলাচল করতে পারতো না। পুরুষরা চাইলেই একাধিক বিয়েও করতে পারতো, স্ত্রী পরিবর্তন করতে পারতো। এই ধরনের সোসাইটি তৎকালীন ভিক্টোরিয়ান এজে ইউরোপে বিদ্যমান ছিল, যার কিছু চিত্র আমরা এই ড্রামাটিতেও দেখতে পাই। যার কারণে একটি গুরুত্বপূর্ণ থিম হলো জেন্ডার ইনইকুয়ালিটি ইন ভিক্টোরিয়ান ইউরোপ। এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ফেব্রিক। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে পৃথক বা স্বতন্ত্র, আর সোশ্যাল ফেব্রিক মানে হচ্ছে সামাজিক রীতিনীতি বা সামাজিক প্রচলিত ধারণা। অর্থাৎ একজন মানুষ সামাজিক জীব হিসেবে যখন একটি সমাজে বসবাস করে, সে চায় যে সে অনেক কিছু করবে, নিজের মতো করে চলবে, কিন্তু এমন কিছু মুহূর্ত থাকে যে সামাজিক রীতিনীতির কাছে সে অনেক বেশি বাধার সম্মুখীন হয়ে সে কাজটি করতে ব্যর্থ হয়। তৎকালীন ইউরোপিয়ান সোসাইটিতে নারীরা অনেক বেশি স্বাধীনভাবে চলাচল করতে চাইতো, কিন্তু সামাজিক রীতিনীতি ছিল মেল ডমিনেটেড সোসাইটি, যেখানে নারীরা চাইলে নিজের মতো করে চলতে পারতো না। যার কারণে তাদের যেই স্বতন্ত্র চিন্তাভাবনা রয়েছে সেটি সামাজিক রীতিনীতির কাছে বাধার সম্মুখীন হতো, যার চিত্র আমরা এই ড্রামাটিতেও দেখতে পেরেছি। যার কারণে আরেকটি গুরুত্বপূর্ণ থিম হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ফেব্রিক। এর পরবর্তী তৃতীয় থিম হলো দ্য স্যাক্রিফিশিয়াল রোল অফ ওমেন। একজন নারী তার জীবদ্দশায় কী কী ধরনের আত্মত্যাগী ভূমিকা রাখে সেই ব্যাপারগুলো। একজন নারী প্রথমত একজন কন্যা হিসাবে, পরবর্তীতে একজন স্ত্রী হিসেবে এবং এর পরবর্তীতে একজন মা হিসেবে পুরো জীবদ্দশায় অনেকগুলো স্যাক্রিফিশিয়াল রোল প্লে করে থাকে। যেমন ড্রামাটিতে আমরা দেখেছি যে নোরা হেলমার সে বিয়ের পূর্বে তার পিতার কন্যা হিসেবে যে হকগুলো আদায় করার দরকার ছিল, যে দায়িত্বগুলো ছিল, সে সঠিকভাবে পালন করেছে। বিয়ের পরবর্তীতে তার হাজব্যান্ডের যে অধিকারগুলো রয়েছে, দায়িত্ববোধগুলো রয়েছে, সেগুলো সে সঠিকভাবে পালন করছিল এবং সে 3 সন্তানের জনকও হয়েছে। 3 সন্তানের মা হিসেবে, একজন মা হিসেবে তার যে আত্মত্যাগী ভূমিকা রয়েছে সেটাও আমরা এই ড্রামাটিতে দেখতে পাই। একজন নারীর সেই আত্মত্যাগী ভূমিকাগুলো আমরা এই ড্রামাটিতেও দেখতে পেয়েছি, যার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ থিম, দ্য স্যাক্রিফিশিয়াল রোল অফ ওমেন। এবং এর পরবর্তী সর্বশেষ থিম হচ্ছে ফেমিনিজম বা নারীবাদী। এক কথায় বলতে গেলে এই ড্রামাটি হচ্ছে মূলত একটি ফেমিনিস্ট ড্রামা। এই ড্রামাটিতে লেখক বা ড্রামাটিস্ট মূলত একজন নারীর অধিকার সম্পর্কে কথা বলার চেষ্টা করেছেন। একজন নারী তার জীবনে একজন পুরুষের মতো যেভাবে ইন্ডিপেন্ডেন্টলি বসবাস করতে পারবে,
সেই ধরনের যুক্তি তিনি এই ড্রামাটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ তৎকালীন সোসাইটিতে নারীরা তাদের অধিকার নিয়ে বঞ্চিত ছিল এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যেই মূলত ড্রামাটিস্ট এই ড্রামাটিতে সোচ্চার ছিলেন, যার কারণে এই ড্রামাটির একটি গুরুত্বপূর্ণ থিম হলো ফেমিনিজম। আর হ্যাঁ, এটি হচ্ছে মূলত এই ড্রামাটির গুরুত্বপূর্ণ থিমস, আশা করি বুঝতে পেরেছেন। এবং এটি হচ্ছে এ ডলস হাউস ড্রামাটি সম্পর্কে আমাদের ফার্স্ট পার্টে আলোচনা। ফার্স্ট পার্টটি যেহেতু দেখেছেন, অবশ্যই সেকেন্ড পার্টিও দেখে নেবেন, তাহলে এ ডলস হাউস এই ড্রামাটি সম্পর্কে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।